শীঘ্রই একটি রোড ম্যাপ আসবে আর যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এছাড়াও তিনি আরও বলেন, অধিকাংশ মিথ্যা তথ্যের উপর ভর করে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে আর তা ছড়িয়ে দিচ্ছে প্রবাসী ভারতীয়রা। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর রেমিটেন্স ক্রমান্বয়ে বাড়ছে মন্তব্য করে বলেন, জুলাই আগস্ট গণহত্যার পর টাকা পাচার বন্ধ হয়ে গেছে। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। আজকে আমরা 10টি ব্যাংকে রাজধানীর স্থানীয় একটি হোটেলে সেন্টার ফর নন রেসিডেন্টস বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ 2025 অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদেশে পাঠানো দরকার, বিভিন্ন দেশে গিয়ে বলা দরকার তোমরা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, শিগগিরই একটি রোডম্যাপ আসবে আর যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের লক্ষ্য তো একটা যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। একটা রোডম্যাপ এসে গেলে আমি জানি যে অনেকেই নিরাপদ বোধ করবেন এবং ইনভেস্টমেন্ট আসবে। শুধু তাই নয়, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে, আত্মা ছড়িয়ে দিচ্ছে প্রবাসীদের কাছে, যা কখনোই গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রমাণ করে না। এছাড়াও রাজনৈতিক অস্থিরতায় দেশীয় বিনিয়োগকারীর সংখ্যা কমছে, তাই নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তৌহিদ হোসেন। রাজনৈতিক একটা অনিশ্চয়তা যখন দেখেন কেউ, তখন সেখানে কিন্তু ইনভেস্ট করতে আসতে চান না সহজে কেউ। কাজে এটা আমাদের জন্য একটা কঠিন কাজ সামনে এবং আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে, তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন, ইনক্লুডিং এনআরবিরাও। যাদের ব্যক্তিগত টাকা ইনভেস্ট করবেন তারা এনআরবি হলেও কিন্তু তারা ঝট করে এখানে আসবেন না নিশ্চয়তা না দেখলে। এটা স্বাভাবিক, কারণ আপনার অর্থের যে একটা নিরাপত্তা সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে। অপরদিকে বাংলাদেশের গভর্নর আহসান এইচ মনসুর রেমিটেন্স ক্রমান্বয়ে বাড়ছে বলে মন্তব্য করে বলেন, জুলাই আগস্ট গণহত্যার পর থেকে টাকা পাচার বন্ধ হয়ে গেছে, এতে প্যানিক নেওয়ার কিছু নেই। আগামী 6 মাসের মধ্যে $2,000 থেকে $3,000 রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে। দেশের অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতার কথা জানিয়ে বলেন, পাচার হওয়া টাকা ফেরত আনা সম্ভব। বিদেশে আমরা সবাই বাঙালি হিসাবে আমাদেরকে পরিচয় দেব, আমরা বাঙালি হিসাবে কাজ করব, আমরা লবি করব বাংলাদেশের জন্য। আমরা কোনো পার্টির হয়ে লবি করব না, আমরা কোনো দল বা ব্যক্তি বা পরিবারের জন্য লবি করব না, বাংলাদেশের জন্য লবি করব। বাংলাদেশের যেটা স্বার্থ সেটাকেই আমরা দেখব। এটা যদি করতে পারি আমরা রাজনৈতিকভাবে ওই দেশেও উপকৃত হব, আমাদের ডিভিশন, আমাদের ভোটাধিকার, ভোট যারা প্রয়োগ করেন তারাও ডিভাইডেড হবেন না। এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনই পারে দেশের অর্থনৈতিক প্রবাহ ধরে রাখতে। আমাদেরকে এগ্রিগেটরের কাছ থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। না কিনলেও চলবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন হবে। সকালে সিলেটে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সিইসি বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি। তিনি বলেন, প্রবাসী ভোটার অংশগ্রহণের ক্ষেত্রে প্রথম বছরেই সবাইকে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়, তবে প্রক্রিয়া শুরু হয় সব প্রবাসীকেই পর্যায়ক্রমে ভোটার তালিকায় আনা হবে। জাতীয় নির্বাচনে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেবে ইসি, তবে নীতিমালার ভিত্তিতে সবার সুন্দরভাবে কাজ করা জরুরি। আমাদের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমরা পাইনি। ওই রিপোর্টটা পেলে তারা কি কি সুপারিশ দেয় বলে একটু পর্যালোচনা করে তাই আমাদের আরো সিদ্ধান্তে আসতে হবে। আমরা অপেক্ষা করছি তাদের রিপোর্টের জন্য। আমরা সেই লক্ষ্যে কাজ করছি এবং সিরিয়াসলি কাজ করছি যাতে আমাদের প্রবাসী ভাই বোনদেরকে আমরা এবার ইলেকশনের আওতায় নিয়ে আসতে পারি। আমরা সিরিয়াসলি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার দলটির প্রেস উইংয়ের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। ইউএস কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটি আগামী 5-6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ইভেন্টটি মূলত খ্রিস্টান ব্যক্তিত্ব, পাদ্রী, নির্বাচিত কর্মকর্তা এবং উদ্যোক্তাদের একটি সমাবেশ, যা সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়। এই বার্ষিক ইভেন্টে প্রার্থনা, রাজনীতি এবং ব্যবসা সহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
3 বছরের জন্য আমার বাংলাদেশ পার্টি নামের রাজনৈতিক সংগঠনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলের প্রথম কাউন্সিল 2025 অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংস্কারের মাধ্যমে দ্রুততম নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। জাতীয় সঙ্গীত, বিপ্লবী গান এবং দলের প্রতীকী সম্মিলিত বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠিত হল আমার বাংলাদেশ পার্টির প্রথম জাতীয় কাউন্সিল 2025। আর এর মাধ্যমে আগামী 3 বছরের জন্য দলের চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে 21 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী নতুন এই কমিটির আনুষ্ঠানিক শুভযাত্রায় বক্তারা তুলে ধরেন জুলাই গণঅভ্যুত্থানের নানা দিক। আমাদের দীর্ঘ লড়াই সংগ্রামের ফসল, সেই সরকারও রাষ্ট্র সংস্কার করতে চায়। যে বিজয় আমাদের অনিবার্য এবং ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা একটা মুক্ত স্বাধীন পরিবেশ ফিরে পাবো। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না কথা বলেন বর্তমান সরকারের উপর জনগণের আস্থা প্রসঙ্গে। তারা অর্থনীতির বড় বড় সংজ্ঞা বোঝেন, কিন্তু অর্থনীতিতে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার হিসাব বিকাশ সেটা ভুলে যান। দৈনন্দিন জীবনে মানুষ বড় কষ্টে আছে। এই পরিস্থিতি চললে মানুষ সংস্কারেও আর আস্থা রাখবে না। এ সময় সংস্কারের মাধ্যমে দ্রুততম সময়ে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছু কিছু মানুষ আছেন যারা একটু ভুল বোঝানোর চেষ্টা করেন, আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে। আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই, এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে, যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, অনেক বেশি শক্তিশালী হবে, আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে। রাজনৈতিক দলের মধ্যে ঐক্যের ফাটল ধরানোর চেষ্টা চলছে জানিয়ে 2024-এর অর্জন রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবাই মিলে একসাথে হয়ে যদি আমরা সেই দানবকে, ফ্যাসিস্টকে সরাতে পেরেছি, তাহলে আমরা কেন পারবো না আমাদের জন্য সত্যিকার অর্থে একটা নতুন সম্ভাবনার একটা নতুন রাষ্ট্র নির্মাণ করতে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। সিলেটে 150 শয্যা বিশিষ্ট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আজ ভার্চুয়ালি যুক্ত হয়ে হাসপাতালটি উদ্বোধন করেন তিনি। এ সময় সমাজের উপেক্ষিত মানুষদের জন্য কিডনি ফাউন্ডেশন কাজ করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। সিলেটের নাজিরের গাঁওয়ের বাদাঘাট রোড এলাকায় অবস্থিত 150 শয্যা বিশিষ্ট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সিলেটে কিডনি ফাউন্ডেশন ও সমাজ কল্যাণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে নির্মিত হাসপাতাল উদ্বোধন শেষে এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, সমাজের উপেক্ষিত মানুষের জন্য কিডনি ফাউন্ডেশন কাজ করবে। আজ সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত খুশি হয়েছি। সরকারের সমাজ কল্যাণ অধিদপ্তর এবং কিডনি ফাউন্ডেশন সিলেট এর যৌথ উদ্যোগে একটি 150 শয্যার হাসপাতাল নির্মাণ করা হয়েছে। আমি আশা করি কিডনি রোগীর সেবায় এই হাসপাতালটি নিয়োজিত থাকবে। এ সময় দেশের নানা দুর্যোগে কিডনি ফাউন্ডেশনের নানা উদ্যোগের কথা তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, সংস্থাটি করোনা ও বন্যায় সামরিক বাহিনীর সঙ্গে মানবতার কল্যাণে কাজ করেছে। সমাজ কল্যাণ অধিদপ্তর এবং কিডনি ফাউন্ডেশন সিলেটের সহযোগিতায় নির্মিত অত্যাধুনিক হাসপাতালটি সমাজের উপেক্ষিত মানুষের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি জানতে পারলাম গত করোনা মহামারীর সময় দুটো উপজেলা সরকারি হাসপাতাল নিজ অর্থায়নে এই উদ্যোগটি নিয়েছিল। তারা 40 জন অস্থায়ী কর্মীদের নিয়ে অসংখ্য রোগীদের সেবা দিয়েছে। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত হাসপাতালটি বাংলাদেশের চিকিৎসা সেবায় একটি মাইলফলক হয়ে থাকবে উল্লেখ করে তিনি বলেন, অত্যাধুনিক এই হাসপাতালটিতে উন্নত চিকিৎসা সরঞ্জাম পৌঁছানোর কাজ চলছে। সবার জন্য চিকিৎসা সেবার অঙ্গীকার নিয়ে সাশ্রয়ী ও আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দেওয়া এবং রোগ প্রতিরোধ ও প্রতিকারের জন্য মাঠ পর্যায়ে তারা কাজ করে যাচ্ছে। এই জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়।
2018 সালে অস্থায়ী ভবনে 6টি ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে যাত্রা শুরু হলেও বর্তমানে 32টি মেশিনের সেবা দেওয়া হচ্ছে কিডনি ফাউন্ডেশনের এই হাসপাতালে। 62% রোগী ভর্তুকি মূল্যে সর্বোচ্চ 1600 টাকায় সেবা পান। একই সাথে 12% রোগী পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের সেবা পাচ্ছেন বিনামূল্যে। 2018 সাল থেকে এই হাসপাতালটি সিলেটে একটি ভাড়া করা ভবনে কিডনি রোগীদের 50% ছাড়ে চিকিৎসা সেবা দিয়ে আসছে। পাশাপাশি অন্য রোগীদেরও স্বল্প মূল্য চিকিৎসা দিয়ে যাচ্ছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আওয়ামী লীগ যে কাউকে স্বাধীনতা বিরোধী শক্তি বানিয়ে মেরে ফেলা জায়েজ করত, তাদের সময় বিশ্বের ইতিহাসে বাংলাদেশে বড় ধরনের লুটপাট হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জুলাই আগস্টে কার কি ভূমিকা ছিল তা নিয়ে আরও ভালো করে জানার কাজ চলছে বলে জানান তিনি। জুলাই আগস্টের স্পিরিটটা আমরা পুরোপুরি ধারণ করা শুরু করছি। আরও আমরা ডিটেলস জানবো, আমরা কারা কারা কি কি রোল প্লে করেছেন এটা আমাদের জানা দরকার আছে। যারা আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন তাদের ব্যাপারেও আমরা জানবো। খুবই ভালো রিসার্চ করে, কেনা উৎপাদন করে না, আমরা ভালো রিসার্চ করে জানবো যে কারা কারা এই রোলটা প্লে করেছেন। শতাধিক পণ্যের উপর কর আরোপের ঘটনা আত্মঘাতী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে সীমিত আয়ের মানুষ ভয়ঙ্কর চাপে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। সকালে নয়াপল্টনে দলটির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। রিজভী বলেন, 5 টাকার জায়গায় 15 টাকা কর বসানো সরকারের ভুল নীতি। এমন সিদ্ধান্তে ইউনূস সরকারের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হবে। এ সময় পাঠ্যপুস্তক সংশোধনের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের দোসররাই শেখ হাসিনার বয়ান লিপিবদ্ধ করেছে। মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু জনগণের উপর অসম্ভব চাপ বাড়বে এটা তো চিন্তাই করা যায় না। একটা আইটেমে 5 টাকা আপনার ভ্যাট ছিল, সেখান থেকে 15 টাকা, অধিকাংশই আপনার 15 টাকা করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে। দ্বিতীয় সপ্তাহে এসে প্রাণ পেয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ছুটির দিনে ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় প্রাণবন্ত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। স্টলে স্টলে চলছে হরেক রকমের অফার। হাক ডাকে ক্রেতা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছেন কর্মীরা। বিভিন্ন ক্যাটাগরি 362টি প্যাভিলিয়ন ও স্টল বসানো হয়েছে এবারের মেলায়। এর মধ্যে 351টি দেশীয় প্রতিষ্ঠানের স্টল প্যাভিলিয়ন, বাকি 11টি স্টল ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার এই 7 দেশের। এছাড়া জুলাই আগস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে এবারের বাণিজ্য মেলায় স্থান পেয়েছে জুলাই চত্বর, 36 চত্বর ও তারুণের প্যাভিলিয়ন। সামনের দিনগুলোতে আরও জনসমাগম ঘটবে বলে প্রত্যাশা স্টল মালিকদের। দর্শক, সাপ্তাহিক ছুটির দিনে বাণিজ্য মেলায় ক্রেতা সমাগমের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। জেসমিন, আপনি জানেন যে 19তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ 11তম দিন। ছুটির দিন হওয়াতে আজকে শনিবারে কিন্তু দর্শনার্থীদের সংখ্যা উল্লেখযোগ্য বলার মতো, অর্থাৎ প্রবেশ গেটগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় দর্শনার্থীদের। আমি যদি এই যে আমার পাশে যে কুকারিজের দোকানগুলো রয়েছে কিংবা নিত্যপণ্যের যেসব সামগ্রী রয়েছে সেই দোকানগুলোর দিকে যদি একটু ফলো করি তাহলে দেখব যে এখানে নারী, পুরুষ এবং শিশুদের কিন্তু ভিড় লেগেই আছে। অর্থাৎ নিত্য ব্যবহার্য যেসব সামগ্রী সেসব সামগ্রীর দোকানে কিন্তু প্রচণ্ড ভিড় জমে আছে এবং দর্শনার্থীরা এখানে মেলায় এসে তাদের পছন্দের সামগ্রী দেখছেন। তবে আজকে যে বিষয়টি লক্ষ্য করা গেছে যে বাণিজ্য মেলায় এসে পণ্য ক্রয়ের চেয়ে ঘুরতে বেশি পছন্দ করছেন অনেকে। অর্থাৎ মেলার শুরুর সপ্তাহ, এই জন্য অনেকেই আসছেন ঘুরতে, কেউ কেউ একাধিকবারও কিন্তু মেলায় এসেছেন। এই 2-1টি টুকটাক জিনিসপত্র কিনছেন, আর বাকিরা কিন্তু অনেকটা ঘোরাফেরা করেছেন। দর্শনার্থীদের সঙ্গে কথা বলে এমনটি জানা গেছে। তবে প্যাভিলিয়ন যারা সাজিয়ে বসেছেন তাদের সঙ্গে কথা বলে যেটি জানা গেছে যে মোটামুটি বেচাকিনি আগের চেয়ে একটু বেড়েছে। অর্থাৎ যেহেতু আজকে শনিবার ছুটির দিন,
সেজন্য দর্শনার্থীর সংখ্যা একটু বেশি, এই জন্য ভিড়ও কিন্তু বেড়েছে। তবে মেলার দিন যতই বাড়বে ততই কিন্তু বিক্রি এবং দর্শনার্থীর সংখ্যা দুটোই সমানতালে বাড়তে থাকবে। মেলা শেষ পর্যায়ে আসার দিকে হয়তো বেচাকিনি একটু বেশি হতে পারে, তবে মাঝামাঝি সময়টাতে কিন্তু মেলার মধ্যে যেসব পণ্য সামগ্রী সাজানো হয়েছে সেই পণ্যগুলো কিন্তু মাঝামাঝি সময়ের মধ্যে বিক্রি হয়ে যাওয়ার একটি আশা করছেন স্টল মালিকরা, যে তাদের দাবি হচ্ছিল যে শুরুর দিকে এবং শেষের দিকে বেচাকিনি একটু কম থাকে, কিন্তু মাঝামাঝি সময়টাতে একটু বেচাকিনি বেশি হয়। কারণ প্রথম দিকে দর্শনার্থীরা একটু ঘুরতে আসেন, বাণিজ্য মেলা দেখতে আসেন এবং অনেক স্টলও কিন্তু আগুছালো থাকে, কিন্তু মাঝামাঝি সময়টাতে প্রায় সবগুলো স্টলই পরিপূর্ণ থাকে তাদের পণ্যে এবং সেই সময়টাতে দর্শনার্থীরা বেশি সামগ্রী কেনাকাটা করেন। এবং এছাড়া শুরুর দিকে কিন্তু ঘুরতে আসার পাশাপাশি তারা সামগ্রী পছন্দও করে যান। অনেকে আবার পরিবারের সঙ্গে বাসায় গিয়ে সেটা মানে কোন কোন পণ্য নেওয়া যায় কিংবা কোনটার দাম কীরকম সেটি আলোচনা করেও তারা কিনতে আসেন। তবে সব মিলিয়ে ছুটির দিনে তুলনামূলকভাবে অন্যান্য দিনের তুলনায় দর্শনার্থীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো এবং প্রতিটি গেটেই কিন্তু প্রবেশ এবং বাহিরের প্রতিটি গেটেই কিন্তু উপচে পড়া ভিড় ছিল। এছাড়া বাণিজ্য মেলার বাহিরে যে সড়ক রয়েছে যান চলাচলের জন্য সেখানেও কিন্তু বেশি দর্শনার্থী আসায় সেখানেও যানজট লেগে আছে। জেসমিন, এই ছিল আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আমার কাছে সবশেষ খবর। জেসমিন। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। 4.5 লাখ ড্রাইভিং লাইসেন্স পেন্ডিং আছে, মার্চের মধ্যে এগুলো ইস্যু হয়ে যাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। দুপুরে তেজগাঁওয়ে বিআরটিএ ভবনে রোড সেফটি বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। লাইসেন্স দেওয়ার জটিল ব্যবস্থা থেকে সরে এসে এই প্রক্রিয়া আরও সহজ করা হবে জানিয়ে তিনি বলেন, লাইসেন্স দেওয়ার বর্তমান জটিল ব্যবস্থা থেকে সরে এসে দক্ষ ড্রাইভার ব্যবস্থায় জোর দেওয়া হবে। একই সঙ্গে ড্রাইভারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। মোহাম্মদ ফাজুল কবির বলেন, গাড়ির মালিকানা পরিবর্তন প্রক্রিয়া আরও সহজ করা হবে। একটা নোটিশ দেওয়া হবে যে আপনার ড্রাইভিং লাইসেন্স এখন রিনিউয়াল করতে হবে, এই 15 দিনের মধ্যে আপনি এটা রিনিউয়াল করবেন এবং এরপর একটা বর্ধিত সময় শেষ সুযোগ দেওয়া হবে। শেষ সুযোগ যদি দেওয়া না হয় তাহলে আমরা এই এই ড্রাইভিং লাইসেন্সগুলো বাতিল করে দেব। পর্দা উঠেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 23তম আসরের। জাতীয় জাদুঘরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, আমরা আশা করি সংস্কৃতি চর্চার লীলাক্ষেত্রে পরিণত হবে ঢাকা। এই বছর উৎসবের 9টি বিভাগে দেখানো হবে 75টি দেশে 220টি চলচ্চিত্র। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে থাকবে বিশেষ চলচ্চিত্র ও চিত্রকর্ম প্রদর্শনী। এছাড়া বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে এই বছর উৎসবের কান্ট্রি ফোকাস হিসেবে থাকছে চীন। গেল কয়েক বছরের মতো এবারের উৎসবেও থাকবে মাস্টার ক্লাস ও উইমেন ফিল্ম মেকার্স কনফারেন্স। দেশি বিদেশি বিভিন্ন চক্র চায় না জুলাই ঘোষণাপত্র প্রকাশ হোক, এজন্য বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র হচ্ছে, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই ঘোষণাপত্র নিয়ে জনসংযোগ কর্মসূচিতে যোগ দিয়ে এমন মন্তব্য করে এই মুখ্য সংগঠক। বিকেলে নগরীর 2 নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যান থেকে শুরু করে আশেপাশের এলাকায় দোকান, মার্কেট ও পথচারীদের হাতে জুলাই ঘোষণাপত্রের প্রচারপত্র তুলে দেওয়া হয়। এতে ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন দুর্নীতির বিবরণ ও জুলাই আন্দোলনে চেতনা সহ 7 দফা প্রস্তাব গ্রহণ করে তা প্রকাশে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানানো হয়। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার ক্ষেত্রে একটি অগ্রগণ্য ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি, যার কারণে দেশি বিদেশি বিভিন্ন শক্তি চায় না যে জুলাইয়ের প্রক্লেমেশন হোক। যারা এদেশের মানুষকে দাস বানিয়ে রাখতে চায়, যারা এদেশের মানুষের উপর শোষণ করতে চায়, যারা এদেশের মানুষের উপর নিপীড়ন করতে চায়, তারাই কেবল জুলাইয়ের প্রক্লেমেশন চাচ্ছে না। একসাথে এক পথে একটি নিরাপদ বাংলাদেশের দিকে শিরোনামে দেশকে একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে আর ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেডের
ন্যাশনাল পার্টনার সম্মেলন 2025 রাজধানী ঢাকার শহীদ আবু সাইদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত পার্টনারদের সাথে আর ইম্পেরিয়াল পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। ম্যানেজিং ডিরেক্টর এম হারিস আহমেদ এবং ডিরেক্টর ও সিইও মাহবুব হোসেন মির্দা এর উপস্থিতিতে 255 জন আঞ্চলিক বিজয়ী এবং 16 জন জাতীয় বিজয়ীকে তাদের অভূতপূর্ব সাফল্যের জন্য সম্মানিত করা হয়। ইম্পেরিয়ালের ম্যানেজিং ডিরেক্টর এম হারিস আহমেদ তার বক্তব্যে প্রতিষ্ঠানটির পণ্য তালিকায় সম্প্রসারণের পরিকল্পনার কথা উল্লেখ করেন। প্রসঙ্গ প্রবাস। আগামীর দেশ গঠনের সবার সমর্থন চাইলেন জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতা নয়, সুশাসন প্রতিষ্ঠায় জনগণের ভালোবাসা ও সমর্থন চান তিনি। কুয়েত প্রতিনিধি আল আমিন রানা জানান, 4 দিনের কুয়েত সফরে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত আয়োজিত শুক্রবার কুয়েতের আরতিয়া তাবু আল মাসিয়া ময়দানে এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতের সভাপতি হাফিজ মাওলানা নুরুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিন খান এর পরিচালনায় কুয়েতের বিভিন্ন প্রান্তে হাজার হাজার দর্শক অনুষ্ঠানে যোগদান করেন। সেই সাথে বিদেশে থাকা দূতাবাসগুলো প্রবাসীদের হয়রানি বন্ধ করারও আহ্বান জানান তিনি। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আল্লাহ তাআলা আমাদেরকে কোনোদিন এই দেশের সেবা করার তৌফিক দেন রাষ্ট্রীয় দায়িত্বে, তাহলে ইনশাআল্লাহ আমরা মালিক নয়, আমরা হব জাতির খাদেম। আমরা জাতির নয়, প্রত্যেকটা ব্যক্তির খাদেম হব ইনশাআল্লাহ। আমরা এটা দেখবো না কে হিন্দু কে মুসলমান, দেখবো না কে কোন দল করত এবং করে, আমরা দেখব তিনি বাংলাদেশের একজন গর্বিত নাগরিক। বাহরাইনে প্রথমবারের মতো বড় পরিসরে শুরু হয়েছে 3 দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল 2025। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি এর প্রতিনিধি সহ দেশি বিদেশি অতিথিরা এতে অংশগ্রহণ করেন। 9, 10 ও 11 জানুয়ারি প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত লুলু হাইপার মার্কেটের ডানা মলে চলে এই আয়োজন। প্রতিদিন 1 ঘন্টার মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল বাংলাদেশি চিত্র প্রদর্শনী, দেশীয় খাবার ও পণ্য সম্ভারের স্টল। এর আগে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স AKM মহিউদ্দিন কায়েস প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশ ফেস্টিভ্যালের সবাইকে আমন্ত্রণ জানান।